আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার থেকে তোমাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো, ঠিক আছে? আর এমসিকিউতে তোমাদের পরীক্ষা নিব। তোমরা যারা দেখতেছো, আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছো, তোমরা সবাই এটা কি করে দাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, প্লাস তোমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিয়ে দাও। দেখো ভাইয়ারা এত কষ্ট করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে 15টা করে ক্লাস নেবে, শুধু তোমাদের সাথে বিনিময় কী চাচ্ছি? শেয়ার চাচ্ছি। তো ভাইয়াদেরকে অবশ্যই জানি তোমরা অনেক বেশি ভালোবাসো এবং সাপোর্ট করতেছো। তো এটাকে শুধু বিনিময়ই বলবো না, যে ভালোবেসে বা ভাইদের উপর কৃতজ্ঞতা থেকে আমরা কি করব, এটা শেয়ার করব। শেয়ার করে দাও। হ্যাঁ, সবগুলো জায়গায় তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? সবগুলো জায়গায় তোমরা শেয়ার করে দাও। কে যুক্ত আছো দেখি, তোমরা কে যুক্ত আছো, কে কোথা থেকে যুক্ত আছো, ঠিক আছে? তোমাদের একটু আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে জানাও, এবং কোথা থেকে তোমরা দেখতেছো লাইভ ক্লাসটি আমাকে জানাও। হ্যাঁ, পেজ এবং গ্রুপ সবগুলোতে শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি সুন্দর শোনা যাচ্ছে, স্পষ্ট? জি, আচ্ছা। এখন আমাদের দেখো, আমি প্রথম যেই ম্যাথটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের বাজারের প্রথম যে প্রশ্ন, অলিগোপলি বাজার বলতে কি বোঝায়? দেখো, অলিগোপলি বাজার বলতে কি বোঝায়? অলিগোপলি বাজারের যে বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে কি ছিল? যে মুষ্টিমেয় বিক্রেতা থাকবে। কি থাকবে? মুষ্টিমেয় মানে কিছু সংখ্যক বিক্রেতা থাকবে। মুষ্টিমেয় বিক্রেতা কি থাকবে? মুষ্টিমেয় বিক্রেতা। আর অধিক সংখ্যক কি? ক্রেতা। অধিক সংখ্যক ক্রেতা, ঠিক আছে? অধিক সংখ্যক ক্রেতা। তাহলে আমি বলতে পারি যে বাজারে অধিক সংখ্যক ক্রেতা এবং মুষ্টিমেয় বিক্রেতা অবস্থান করে সে বাজারকে অলিগোপলি বাজার বলে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? যে বাজারে অধিক সংখ্যক ক্রেতা থাকে কিন্তু বিপরীতে মুষ্টিমেয় বিক্রেতা থাকে, সে বাজারকে অলিগোপলি বাজার বলে। দেখো ক্লিয়ার কিনা? ক্লিয়ার যদি বুঝে থাকো তাহলে বলো যে ক্লিয়ার। তোমরা শেয়ার দিতেছো না কেন ভাই? বলে দিয়েছি যে শেয়ার করো। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, যা তোমরা এই 2 বছরে বোঝো নাই। ইনশাল্লাহ আজকে এই 2টা সৃজনশীলের মাধ্যমে তুমি পুরা এই চ্যাপ্টার থেকে বলবা, যারা বলবা যে বাজার থেকে আমি বুঝি না, একচেটিয়া বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমি বুঝি না, তারা ইনশাল্লাহ আজকে ডিসিশন নিবা যে এই জায়গা থেকে আমি কি করব? প্রশ্ন অ্যান্সার করব। এই চতুর্থ অধ্যায় আমি বাদ দিব না। সবাই শেয়ার করো, রিয়েক্ট দাও, কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কাছে তো আমরা আর কিছু চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, দেখি কে কোথা থেকে বলতেছো একটু আমাকে জানাও। হ্যাঁ, অপর্ণা আফনান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বন্ধুবান্ধব সবাইকে মেনশন করে দাও যে অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, মেনশন দিয়ে দাও। হ্যাঁ, সব জায়গায় বলে দাও, সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি তোমরা যারা যুক্ত আছো তাদের সাথে আলোচনা চলে যায়, মূল আলোচনায়। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, শেয়ার করে দাও দ্রুত। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। অবাধ প্রবেশ এবং প্রস্থান একচেটিয়া বাজারকে পূর্ণ প্রতিযোগিতা থেকে আলাদা করে। দেখো একচেটিয়া মূলত এটা বলছে কি? একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য মূলত এটাই বুঝাইছে। কিসের মাধ্যমে? একটা মানের মাধ্যমে দুইটা বাজার কি হয়? পৃথক হয়। কি ওই মানটা কি বা ওই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে অবাধ প্রবেশ এবং প্রস্থান। এই বৈশিষ্ট্যের উপরে একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি করা যায়? পৃথক করা যায়। দেখো তাহলে একচেটিয়া বাজারের ক্ষেত্রে কি হয়? আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়? দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়? সহজেই কি হয়? ক্রেতা ও বিক্রেতা এবং নতুন ফার্ম প্রবেশের কি থাকে? পূর্ণ স্বাধীনতা থাকে। কি থাকে? পূর্ণ স্বাধীনতা থাকে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা বেশি হয় এবং নতুন ফার্ম, ক্রেতা বিক্রেতা অধিক সংখ্যক থাকে এবং নতুন ফার্ম প্রবেশের কি থাকে, পূর্ণ স্বাধীনতা থাকে। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবাধ প্রবেশ এবং প্রস্থান কি হয়, অনুকূলে থাকে, অবাধ প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে। কিন্তু একচেটিয়া বাজারে অবাধ প্রবেশ ও প্রস্থানের সুবিধা বা স্বাধীনতা নেই। সেখানে একজন বিক্রেতা বা একটি ফার্ম তার পণ্যের দামের উপর প্রভাব সৃষ্টি করতে পারে, বাজারের উপর প্রভাব সৃষ্টি করতে পারে। কারণ একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা থাকে অনেক, কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম বিক্রেতা থাকে একজনই। সে অনুযায়ী একচেটিয়া বাজারে সে তার ইচ্ছে মতো বাজারে তার দাম বৃদ্ধির ব্যাপারে সে কী করতে পারে, একক আধিপত্য বিস্তার করতে পারে। তাহলে বোঝা যায় যে অবাধ প্রবেশ ও প্রস্থান এই বৈশিষ্ট্যের ভিত্তিতে একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতা বাজার কি হয়, আলাদা হয়। পূর্ণ প্রতিযোগিতা বাজারে কি হয়, অবাধ প্রবেশ ও প্রস্থানের সুবিধা এবং স্বাধীনতা থাকে এবং ফার্মের কোনো কি থাকে না, ওই জায়গায় বাজারে প্রভাব সৃষ্টি করার কোনো ক্ষমতা থাকে না। আর একচেটিয়া বাজারে প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা থাকে না, এককভাবে কোনো উৎপাদনকারী ফার্ম কি করে বাজারে প্রভাব সৃষ্টি করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ক্ষয়ের প্রশ্ন। দেখো 3 নম্বরের প্রশ্ন বলছে উদ্দীপক অনুযায়ী ফার্মে মুনাফা নির্ণয় করো। দেখো মুনাফা নির্ণয় করো বলছে, মুনাফা নির্ণয় করতে আমি এই পাশেই তোমাদেরকে করে দিব, ঠিক আছে। মুনাফা নির্ণয় করতে বলছে। এখন দেখো মুনাফা নির্ণয়ের জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। দেখো একটা জিনিস যদি মনে রাখতে পারো, তোমরা মুনাফা হয়েছে কিনা, ক্ষতি হয়েছে কিনা, বা স্বাভাবিক মুনাফা হয়েছে কিনা, মানে অস্বাভাবিক মুনাফা হয়েছে কিনা, স্বাভাবিক মুনাফা হয়েছে কিনা এবং ক্ষতি হয়েছে কিনা ফার্মের, সে তুমি জানতে পারবা। জাস্ট একটা জিনিস দেখো, এটা হয়তো তোমাকে বলে নাই কেউ, এসি রেখা আর বললাম কি AR রেখা, তাহলে কি এভারেজ কস্ট আর হচ্ছে এভারেজ রেভিনিউ, এভারেজ কস্ট এভারেজ রেভিনিউ। এসি রেখা যদি, ভালো করে মনোযোগ, এসি রেখা যদি AR রেখার উপরে থাকে তাহলে কি হয় বলো, উপরে যদি থাকে তাহলে কি হয়, ফার্মের ক্ষতি হয়। কি হয়, ফার্মের ক্ষতি হয়। আর যদি এসি রেখা AR রেখার সমানে থাকে বা একই সমান্তরালে অবস্থান করে তখন কি হয়, স্বাভাবিক মুনাফা হয়। কিন্তু এসি রেখা যদি AR রেখার নিচ দিয়ে যায় তাহলে কি হয়, অস্বাভাবিক মুনাফা হয়। কি হয়, অস্বাভাবিক মুনাফা হয়, অস্বাভাবিক মুনাফা হয়। গুড। এখন দেখো তোমরা এই জিনিসটা ক্লিয়ার করে বুঝেছো কিনা, এসি রেখা এবং AR রেখা, এটা আমাকে একটু জানাও। তোমরা আমাকে এটা একটু জানাও যে এসি রেখা, হ্যাঁ এসি রেখা AR রেখার নিচ দিয়ে যখন অবস্থান করে, এসি রেখা যখন AR রেখার নিচ দিয়ে অবস্থান করে অস্বাভাবিক মুনাফা হয়। আর যখন সমান্তরাল একই সাথে যখন কি করবে, একই সাথে যখন করবে ই বিন্দুতে, তখন কি হবে, স্বাভাবিক মুনাফা। আর যখন কি হবে, এসি রেখা যখন AR রেখার উপরে যাবে তখন কি হবে, ক্ষতির সম্মুখীন হবে। আগে আমাকে বলো যে এই বিষয়টা বুঝতে পারছো কিনা, তারপর আমি চিত্র এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা সবাই শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, জান্নাত বলেছো শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি জান্নাত। জয় সরকার ময়মনসিংহ বোর্ড থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে, সবসময় ক্লাসে যুক্ত থাকবা, অনেক বেশি অনুপ্রেরণা পাই। তারপর জান্নাত বলছে স্যার আমার ক্লাস নেই তাই আপনার লাইভ দেখতেছি। জান্নাত সত্যি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। হ্যাঁ জয় সরকার নমস্কার ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, নেত্রকোনা থেকে অসংখ্য ধন্যবাদ। নেত্রকোনা সিটি কলেজ অনেক ভালো একটা কলেজ, নেত্রকোনা সিটি কলেজ, ওদিকে আমার একবার যাওয়া হয়েছিল। আচ্ছা, অপূর্ণা আপনার বলছে আমি সিলেট বোর্ড থেকে, স্যার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে ভাইয়া যে তোমরা যারা যুক্ত হয়েছো, যে কয়েকজন যুক্ত হয়েছো, তখন তোমরা কি করো, যে কয়েকজন যুক্ত হয়েছো শেয়ার করে দাও। বিজয় সরকার বলছে ভাইয়া আরেকটু বলবেন। বললাম
এসি রেখা যদি এ আর রেখার, এটা শুধু মনে রাখো তাহলে তুমি বুঝতে পারবা ফার্মের লাভ হয়েছে, স্বাভাবিক মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে। এসি রেখা যদি এ আর রেখার উপরে অবস্থান করে, উপর দিয়ে রেখা যায় চলে যায়, তাহলে কি হবে? ক্ষতি হবে, ফার্মের ক্ষতি হবে। আর এসি রেখা যদি এ রেখার যে সমান্তরালে অবস্থান করে, সমান্তরাল অবস্থান করে, তাহলে কি হবে? স্বাভাবিক মুনাফা হবে। আর যদি মনে করো এসি রেখা যদি এ আর রেখার, এসি রেখা যদি এ আর রেখার নিচ দিয়ে যায়, এই যে দেখো, এই যে এসি রেখা, এসি রেখা দেখছো, আর হচ্ছে এই যে এ আর রেখা, এ আর রেখা দেখছো ইতির মধ্যে দেখো, তাহলে এসি রেখা এ আর রেখার কি হয়েছে? নিচ দিয়ে অবস্থান করছে, এই যে এ আর রেখার নিচ দিয়ে অবস্থান করছে, নিচ দিয়ে অবস্থান করছে, তাহলে এই ফার্মের অবশ্যই কি অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এটাকে বুঝেছো কিনা বলো? স্যার বাংলা ক্লাস আবার কবে? হ্যাঁ, কালকেই বাংলা ক্লাস আছে জান্নাত। আচ্ছা, এরপর দেখো বিজয় সরকার ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা জানাও। হ্যাঁ, মোহাম্মদ মুস্তাকিন ভাই দেখো আমি বলেছি, আবার দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এসি রেখা এ আর রেখার উপরে গেলে লস হবে, আর যদি কি বলে একই রেখা অবস্থান করে, একই রেখা অবস্থান করে, তাহলে কি হবে? আমাদের স্বাভাবিক মুনাফা হবে। আর এসি রেখা যদি এ আর রেখার নিচ দিয়ে অবস্থান করে, তাহলে অস্বাভাবিক মুনাফা হবে। ঠিক আছে? অপর্ণা সরকার, অপর্ণা আবার বলেন, একবার বলছি, দেখো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বিজয় সরকার এইচএসসি 25 গুড, তোমাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপর্ণা আপনার সিলেটপুর থেকে অসংখ্য ধন্যবাদ। সিলেটকে বলা হয় পুণ্যভূমি। কত আউলিয়ার দেশ বানাও? অপর্ণা সরকার বলো তো, কত আউলিয়ার দেশ? 60 আউলিয়া না 12 আউলিয়ার দেশ বলো? চট্টগ্রাম আর সিলেটের মধ্যে তোমরা পেছ লাগাও। আচ্ছা, তাহলে বলো যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। এই বিষয়টা ক্লিয়ার হলে আমি চিত্র রেখে তোমাদেরকে এটা থেকে মুনাফা বের করে দেব। ঠিক আছে? তুই শুধু জাস্ট এটা জানাও যে এই যে বললাম যে এসি রেখা আর এ আর রেখার বিষয়টা তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ জান্নাত, আচ্ছা স্যার কালকে ক্লাসে আসবো। ঠিক আছে, ইনশাল্লাহ, ধন্যবাদ। একটু জানাও আমাকে তোমরা যারা ক্লাসটা দেখতেছো, বলছো আরেকবার স্যার বোঝান, বলো এটা বুঝতে পারছো কিনা, আমি একটু জানাও। হ্যাঁ, একটু জানাও, তাহলে আমি সামনে আগাবো। আর একটু জানাও তোমরা সবাই আমাকে, তাহলে আমি সামনে আগাবো। ঠিক আছে? বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, তোমরা যারা ক্লাসটা দেখতেছো বলো এখন কি ক্লিয়ার হয়েছে কিনা এই বিষয়টা, একটু বলো আমাকে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, দেখো এখন আমি তোমাদেরকে পুরো চিত্রটা করে দেখাবো। কি করব? পুরো চিত্রটা করে দেখাবো। দেখো ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা, একবার বুঝবা। ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। ঠিক আছে? একবার বুঝবা, তোমরা পেরে যাবা। আচ্ছা দেখো, আমাদের এটা তোমরা নিজের মতো করে 100 দিতে পারো। ঠিক আছে? 100 দিতে পারো। আচ্ছা, এখানে কি রাখবা তোমরা? উৎপাদন। কি রাখবা? উৎপাদন। কি রাখবা নিচে? উৎপাদন। উৎপাদন কি রাখবা? উৎপাদন। কি রাখবা? উৎপাদন। উৎপাদন। ঠিক আছে? কি রাখবা? উৎপাদন। আচ্ছা, এখন দেখো উৎপাদন রাখছো, উৎপাদন রাখছো। এই যে আমাদের এই ছকটা এঁকেছে, এই জায়গা থেকে আমি গ নম্বরের পরিপূর্ণ কি করতে পারবো? অ্যান্সার দিয়ে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যেহেতু বুঝাইছি এসি রেখা এ আর রেখার নিচ দিয়ে অবস্থান করলে, কি করলে? নিচ দিয়ে অবস্থান করে। দেখো এই যে এসি রেখা, আর এটা হচ্ছে এ আর রেখা, নিচ দিয়ে অবস্থান করছে না? এই যে এসি রেখাটা এ আর রেখার নিচ দিয়ে অবস্থান করছে না? তাহলে কি মুনাফা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে এই জায়গাতে যেহেতু আমার দাম, আয়, ব্যয় সব কিছু দেওয়া আছে, উৎপাদনের এককও দেওয়া আছে, তাহলে আমি কি করব? এখন আমাদের মুনাফা নির্ণয় করব। ঠিক আছে? দেখো মুনাফাটা আমি আগে নির্ণয় করে দিচ্ছি। দেখো এই জায়গায় আমাদের একক কত, আর আমাদের ভারসাম্য বিন্দু কোথায়? ভারসাম্য বিন্দু হচ্ছে কি কোথায়? ভারসাম্য বিন্দু কোথায়? এই বিন্দুতে। কোথায়? এই বিন্দুতে। ভারসাম্য বিন্দু কি? এই বিন্দুতে। দেখো তাহলে ভারসাম্য বিন্দুতে আমাদের যা যা লাগবে সেগুলো আমরা করে নিচ্ছি। যা যা লাগবে সেগুলো আমরা করে নিচ্ছি। ভারসাম্য বিন্দুতে আমাদের কী কী লাগবে? দেখো আমাদের জানা আছে মুনাফা সমান কি হবে বলো? মুনাফা সমান কি? মোট আয় থেকে
বিয়োগ করতে হবে কি মোট ব্যয়, মোট ব্যয়, মোট ব্যয়। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় যদি আমি বাদ দিই তাহলে কি মুনাফা পাবো। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি আমাদের যা যা লাগবে সেগুলো আমি কী করে নিচ্ছি, বের করে নিচ্ছি। তাহলে দেখো এই বিন্দু হচ্ছে কি আমাদের ভারসাম্য বিন্দু। কীভাবে লিখবা দেখো, উদ্দীপকে এই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুতে এই বিন্দুতে ভারসাম্য, এই বিন্দুতে ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ কত 50, কত 50 একক, পরিমাণ কত 50 একক। ঠিক আছে, তারপরে দেখো পরিমাণ হচ্ছে 50 একক। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের দাম, তারপর হচ্ছে কি আমাদের দাম। আমাদের যদি আমাদের যে কি বলে সূত্রটা আছে, সূত্রটা যে আছে আমাদের মুনাফার, সেটা হচ্ছে কি পি ইন্টু কিউ মাইনাস এস ইন্টু কিউ। দেখো এটা মনে আছে কিনা, মানে প্রাইস দাম গুণ পরিমাণ বিয়োগ এভারেজ কস্ট ইন্টু পরিমাণ। এটা হচ্ছে, এটা দিয়ে কী পাবো আমরা, মোট আয়। কী পাবো, মোট আয়। পি ইন্টু কিউ গুণ করলে মোট আয়, আর এসি ইন্টু কিউ গুণ করলে কী পাবো, মোট ব্যয়, মোট ব্যয়। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এই জায়গায় আমরা কি পেলাম, পরিমাণ পেলাম 50 একক, দাম পেলাম কত 20 একক, দাম পেলাম কত 20 একক। আর এভারেজ কস্ট, এভারেজ কস্ট, এভারেজ কত কত 10 একক। তাহলে গড় ব্যয়, গড় ব্যয় 10, গড় ব্যয় কত 10। এখন দেখো আমি এই জায়গায় করে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গায় করে দিচ্ছি। তাহলে পি ইন্টু কিউ এই জায়গা থেকে, এই জায়গার লাইন থেকে পরে করতেছি। পি হচ্ছে কত 50, আর কোয়ান্টিটি পরিমাণ কত, দাম হচ্ছে 20, দাম হচ্ছে 20, পরিমাণ কত, কোয়ান্টিটি পরিমাণ কত 50 মাইনাস এই যে গড় ব্যয় হচ্ছে 10 গুণ কোয়ান্টিটি কত 50। ঠিক আছে, দেখো তাহলে আমাদের বের হচ্ছে কত 5 দুগুণে 10, 10 আর 2টা শূন্য, 1000 একক মাইনাস 5 থেকে 5 মানে 500 একক। এখন দেখো তাহলে 1000 থেকে 500 বাদ দিলে 500। এখন বলতে পারো স্যার লিখেছেন মুনাফা সমান, মুনাফা সমান পি ইন্টু কিউ মাইনাস এস ইন্টু কিউ। এটা কি বোঝাচ্ছি আমি বুঝে দিলাম। পি দ্বারা হচ্ছে প্রাইস দাম, কিউ দ্বারা কোয়ান্টিটি মানে পরিমাণ, এসি দ্বারা হচ্ছে এভারেজ কস্ট গড় ব্যয়, কিউ দ্বারা হচ্ছে কি আমাদের কোয়ান্টিটি পরিমাণ। মান বসালাম, তারপর কি করলাম আমরা 500 পেলাম। এখন কি স্যার মুনাফা তো টাকায় হয়, আমরা কি টাকা লিখবো, টাকা দিলে কি বাবা লাড্ডু, টাকা দিলে কি বাবা লাড্ডু, জিরো বাবা। তাহলে কি দিতে হবে একক। এটা অনেকে ভুল করো, অনেকে ভুল করো। আমাদের সময় স্যাররা অনেক বলছে যে তোমরা কি লিখে থাকো মুনাফা তো টাকায় হয়, টাকা লেখো না, কি দিতে হবে, জি স্যার বুঝতে পারছি 500 একক। আচ্ছা, তাহলে দেখো আমি যে বললাম যে এই যে এসি রেখা এ আর রেখার নিচে অবস্থান করলে কি হয়, অস্বাভাবিক মুনাফা হয়, অস্বাভাবিক মুনাফা হয়। দেখছো এ ফার্ম কি আছে, এ ফার্মে কি হয়েছে, মুনাফা হয়েছে বা লাভজনক অবস্থায় আছে। এরপরে দেখো উদ্দীপকের এসি রেখা কে বিন্দু দিয়ে, দেখো এই জায়গায় কে বিন্দু কোথায়, কত উপরে, কত উপরে দেখো কে বিন্দু, কে বিন্দু যদি এখন বলছে এসি রেখা, এসি রেখা বুঝছো, এই যে এসি রেখাটা বলছে এখন কে বিন্দু দিয়ে দিতে। আচ্ছা কে বিন্দু দিয়ে আমরা আঁকবো, কে বিন্দু দিলে তাহলে কি হবে বলো তো, কে বিন্দু যদি আমি দেই তাহলে কি হবে, এসি রেখা এ আর রেখার উপর দিয়ে চলে যাবে। কি হয়ে যাবে, এসি রেখা এ আর রেখার উপর দিয়ে চলে যাবে। আর ভাইয়া কি বলছে, এসি রেখা যখন এ আর রেখার উপর দিয়ে চলে যাবে তখন কি হবে, ফার্মের ক্ষতি হবে। আর এসি রেখা এ আর রেখা যখন কি হবে, সমান্তরালে অবস্থান করবে তখন কি হবে, স্বাভাবিক মুনাফা হবে। আর যখন এই যে এটাতে বললাম যে আমাদের এই যে এয়ার রেখা আর এসি রেখা যখন এয়ার রেখার নিচে অবস্থান করছে, আমরা তো বেশ করেছি মুনাফা কি হয়েছে
অর্জিত হয়েছে, মানে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। তাহলে আমাদের যে শর্ত দিচ্ছে উদ্দীপকের এসি রেখা কে বিন্দু দিয়ে গমন করলে ফার্মের উপর কি প্রভাব ফেলবে, তাহলে তোমার তো এটা কি সৃজনশীলের 4 নম্বর প্রশ্ন, 4টা ধাপে তোমার শেষ করতে হবে। তাহলে তোমাকে ডিরেক্ট অ্যাটাক করতে হবে। কি করতে হবে? ডিরেক্ট অ্যাটাক। ডিরেক্ট অ্যাটাক কি? যদি কে বিন্দুতে নিয়ে যায় তাহলে আমার এ আর রেখা অবশ্যই এসি রেখার কি থাকবে? উপরে থাকবে। এসি রেখা এ আর রেখার উপরে থাকবে, বুঝেই যাচ্ছে। কে দেখো কে বিন্দু কোথায়, এটা লাভজনক ফার্মে কে বিন্দু দেখো কোথায়, ঠিক আছে? আর এই বিন্দু দেখো কোথায়। আচ্ছা, তাহলে কি হচ্ছে, যেহেতু আমার কে বিন্দু উপর দিয়ে যাবে তখন আমাদের কি হবে? ক্ষতির সম্মুখীন হবে। আর এটা তোমাকে ভাইয়া এই যে লজিক, ঠিক আছে, এই যে চিত্র, এইভাবেই তোমাদেরকে জেনে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে, এসি রেখা কে বিন্দু দিয়ে যদি গমন করি, প্রথমে এটা যে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে, 1 নম্বর পেয়ে গেছো। তুমি যদি এটা ডিসিশন মেকিংয়ে ভুল করো তাহলে 4 থেকে 0 পাবা। আর যদি সঠিক করো, প্রথমে যদি সঠিক করো তাহলে 1 নম্বর পেয়ে যাবা। তারপরে দ্বিতীয় ধাপে কি করবা, যে ফার্মের ক্ষতি হবে কেন? কারণ আমরা জানি আমাদের এভারেজ যে কস্ট গড় ব্যয় যখন এভারেজ রেভিনিউ থেকে কি হয়, এভারেজ রেভিনিউ গড় ব্যয় থেকে কি হয়, বেশি হয়, তাহলে কি হয়, ফার্মের লাভ হয়। আর যখন কম হবে তখন কি হবে, ফার্মের ক্ষতি হবে। তাহলে বোঝাই যায় যে ফার্মের ক্ষতির সম্মুখীন হবে। এখন 3 নম্বর পার্টে কি দিবা সেটা দেখো। 3 নম্বর পার্টে কি দিবা? 3 নম্বর পার্টে দিবা তুমি চিত্র থেকে যা চিত্র এঁকে দিবা, যে তুমি যে এই এসি বিন্দু কে বিন্দু দিয়ে গমন করবে সেটা তুমি বুঝে দিবা। এখন দেখো, তোমরা তো শেয়ারই করতেছো না ভাই, আমাকে বলো, ভাইয়ের সাথে কি তোমরা রাগ করছো? বলো, শেয়ার করতেছো না কেন? বলো, শেয়ার করতেছো না কেন? বলো আমাকে, শেয়ার করতেছো না কেন? বলো তো আমাকে ভাইয়ারা, তোমরা যারাই দেখতেছো সবাই বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের তো ভাইয়ারা বলতেছে প্রত্যেক দিন তোমার সাথে বন্ধুরা যারা ক্লাস করতেছে, বেশি শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, তারা সবাই পুরস্কৃত হচ্ছে, ঠিক আছে? ফ্রি পিডিএফ পাবে। আর যদি তোমরা এখন এই কি বলে শেয়ারে না দিয়ে কার্পণ্য করো তাহলে তোমাদেরই লস হবে। ফ্রি ক্লাস থেকে ফ্রি কিছু পাচ্ছ, সেটা যদি তোমরা না চাও তাহলে বলো কি হবে? আচ্ছা, বেশি বেশি করে শেয়ার করো ভাইয়ারা। আচ্ছা, এখন দেখো আমরা মূল ইয়েতে যাই। তাহলে বলছে এসি রেখা কে বিন্দুর উপরে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের করে দিচ্ছি। দেখো, তাহলে আমরা প্রথমে এগুলো করে নেই। আচ্ছা, এখন দেখো নিচে এটা হচ্ছে আমাদের কি পরিমাণ একক, কি একক? পরিমাণ কত বলা ছিল আমাদের? 50। পরিমাণ কত? 50। আচ্ছা, এটা হচ্ছে পরিমাণ একক। আর এই জায়গা হচ্ছে কি দাম আয় ও ব্যয়, দাম আয় ও ব্যয়, দাম আয় ও ব্যয়, দাম আয় ও ব্যয়। দেখছো, দাম আয় ও ব্যয়। আচ্ছা, এখন দেখো, এখন বলছে যদি এসি রেখা কে বিন্দু উপরে যায় তাহলে আমাদের কি হচ্ছে, দেখো 10 করে বাড়তেছিল না, এখন কি হয়ে যাবে, আমাদের ডাবল করে বাড়ে যাবে। তখন কত হবে? তখন 20। কত হবে তখন? 20। তখন কত হয়ে যাবে? 20। আচ্ছা, এরপরে তাহলে বলছে এখন আমাদের যদি আরেকটু করে বাড়িয়ে, যেহেতু আমাদের কে বিন্দুতে নিতে হবে তাহলে আমাদের একটু বাড়াতে হবে, ঠিক আছে? জি বিন্দু, এটা এফ, এটা হচ্ছে কে, ঠিক আছে? এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে কে। আচ্ছা, এখন দেখো এই যে এফ বিন্দু দিয়ে আর এটা হচ্ছে জি বিন্দু দিয়ে, ঠিক আছে? দেখছো, এ বিন্দু দিয়ে আর এটা হচ্ছে জি বিন্দু দিয়ে, ঠিক আছে? এখন দেখো, এখন কি করতে হবে? কে বিন্দু দিয়ে কি করতে হবে? আর এটা হচ্ছে কি এম আর রেখা, এটা হচ্ছে কি এ আর রেখা, আর এটা হচ্ছে এসি। দেখছো, এই যে এসি রেখা যদি এ আর রেখার উপরে অবস্থান করে তাহলে ফার্মের ক্ষতি হবে। কি বললাম? এই যে এসি রেখা যখন এ আর রেখার, এই যে এ আর রেখা, দেখছো প্রথম যে রেখাটা আসছে আমরা দিয়েছি, এ আর রেখার উপরে অবস্থান করে, এই যে কে বিন্দু উপরে অবস্থান করে, তখন কি হবে? আমাদের ফার্মের ক্ষতি হবে। আবার দেখিয়েছিলাম, দেখো এই যেটাতে এই যে এসি রেখা, যখন এই যে এ আর রেখা দেখুন কি হচ্ছে,
নিচে অবস্থান করছে, নিচে অবস্থান করছে, তখন আমরা মুনাফা বের করেছিলাম 500 একক, তার মানে কি আমাদের অস্বাভাবিক মুনাফা হয়েছিল। আবার দেখিয়েছিলাম যদি কি হয়, এই যে একই সরলরেখায় অবস্থান করে, ঠিক আছে, তখন তার কি হবে, আমাদের স্বাভাবিক মুনাফা হবে। আর যখন এসি রেখা এআর রেখার উপরে অবস্থান করবে তখন আমাদের ফার্ম ক্ষতিগ্রস্ত হবে, মানে লোকসান হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি হয়েছে দেখো, তাহলে যখন কে বিন্দুতে গেছে তখন এটাকে আমাকে আরও গর্বে বৃদ্ধি পেয়ে গেছে, তখন কি হবে, গর্বে বৃদ্ধি পেয়ে গেছে। এখন দেখো গর্বে কিন্তু বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে, 25 হয়ে গেছে। কত হয়ে গেছে, 25 হয়ে গেছে। কারণ কি, আমার যেই দাম আছে এই দামও কি বৃদ্ধি করা হয়েছে, এখন আমার গড় ব্যয়ও বৃদ্ধি পেয়ে গেছে। গড় ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কে বিন্দুতে যেহেতু আমাদের এসি রেখা, আর দেখতে পাচ্ছি এসি রেখা এআর রেখার উপর অবস্থান করছে, তাহলে কি হয়, আমাদের ফার্মের ক্ষতির সম্মুখীন হবে। গড় ব্যয় আমাদের দামের চেয়ে কি হয়ে গেছে, বেড়ে গেছে। গড় ব্যয় দামের চেয়ে বেড়ে গেছে, এই জন্য কি ফার্ম ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা দেখি এখন জি বিন্দু কি আমাদের, জি বিন্দু কি আমাদের, জি বিন্দু বলো, জি বিন্দু কি আমাদের। আচ্ছা, তোমরা কি এটা এঁকেছো? যদি এঁকে থাকো তাহলে আমি তারপরে আমাদের মুনাফা হয়েছে না লোকসান, যেহেতু হয়েছে লোকসান আমরা বের করবো, কত টাকা লোকসান হয়েছে, যেহেতু আমাদের এখন কি আমাদের দাম এবং গড় ব্যয় কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, পিডিএফ পাচ্ছি না স্যার। পিডিএফ তারাই পাবা যারা কি হবা, এই ক্লাসে সবচেয়ে বেশি শেয়ার করবা, কমেন্ট করবা, রিয়েক্ট দিবা, তাদের কাছে পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, চিত্র আঁকা হলে আমি এখন কিসে যাব, আমাদের ম্যাথে চলে যাব, ম্যাথে চলে যাব, কি যাব, ম্যাথে চলে যাব। আচ্ছা, তাহলে আমাদের মুনাফার সূত্র কি ছিল, মুনাফার সূত্র কি ছিল বলো তো, মুনাফার সূত্র, মুনাফার সূত্র কি ছিল বলো তো, পি ইন্টু কিউ এস ইন্টু কিউ, পি ইন্টু কিউ এস ইন্টু কিউ। মুনাফার সূত্র কি ছিল, মুনাফার সূত্র কি ছিল, মুনাফার সূত্র কি ছিল, পি ইন্টু কিউ মাইনাস এসি ইন্টু কিউ। আমি বুঝাইছিলাম, পি হচ্ছে কি তোমার প্রাইস দাম, কি হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ, এসি হচ্ছে কি অ্যাভারেজ কস্ট, ঠিক আছে, গড় ব্যয় ইন্টু কিউ মানে পরিমাণ। আচ্ছা, এই জায়গায় দেখো দাম কত ছিল, প্রাইস দাম কত ছিল 20, কোয়ান্টিটি কত ছিল 50, কোয়ান্টিটি কত ছিল এই যে 50, আর প্রাইস এটা আমি নতুন যে চিত্র সেটাকে কি হয়েছে, দাম কি হয়েছে, কোয়ান্টিটি দাম কি ছিল, বেড়েছিল, 20 হয়ে গেছিল। আর এই জায়গায় এভারেজ কস্ট কি ছিল, 20 থেকে 25 হয়ে গেছিল, 25 হয়ে গেছিল, 20 থেকে 25 হয়ে গেছিল, এবং কোয়ান্টিটি কত আমাদের 50, ঠিক আছে, দেখছো 50। এখন দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 10 আর 2টা শূন্য বাড়া 1000, 1000 থেকে এই জায়গা কত আছে 25 গুণ 50, 25 গুণ 50, 25 গুণ 50 হচ্ছে 1250, তুই দেখো তো 1250 হচ্ছে কিনা, 25 গুণ 50 1250 দেখো কথা, হ্যাঁ 1250। তাহলে আমাদের দেখো আমাদের মোট আয় থেকে মোট ব্যয় কি হয়ে গেছে, বেড়ে গেছে, মোট আয় থেকে মোট ব্যয় বেড়ে গেছে। তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের লস হচ্ছে। তাহলে 250 টাকা কি, 250 টাকা কি হয়েছে আমাদের ক্ষতিগ্রস্ত, মানে এই ফান্ড হচ্ছে কি ক্ষতির সম্মুখীন হয়েছে, মাইনাস 250, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এখন কিভাবে সাজাবা কিভাবে দেখো আমি বলে দিই, লিখবা উদ্দীপকে আমি যে চিত্র এঁকেছি, চিত্রে জি বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, জি বিন্দুতে ভারসাম্য পরিমাণ হচ্ছে 50 একক, আমি যা বলতেছি এইগুলো লিখবা। তারপরে আমাদের দাম হচ্ছে 20 একক এবং গড় ব্যয় হচ্ছে 25 একক, ঠিক আছে। যেহেতু আমরা চিত্রে দেখতে পাচ্ছি এসি রেখা এআর রেখার উপর দিয়ে চলে গেছে, তাহলে ফার্মটি কি হবে, ক্ষতির সম্মুখীন হবে। কেন, কারণ তাদের গড় ব্যয়ের চেয়ে দাম কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো যখন লিখবা তারপর এই অঙ্কটা করে দিবা, তুমি 4 থেকে 4 পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের নতুন জায়গাটা আছে সেটাতে আমরা যাই, তারপর আরেকটা সৃজনশীল আমরা যাই।
আরেকটা সৃজনশীল আমরা যাই। এই দুটা সৃজনশীল আমাদের এই একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের জন্য এনাফ। বাজার থেকে এই দুটো থেকে এনাফ। এই যে দেখো, এখন দেখো তো কি হয়েছে, এখন দেখো তো কি হয়েছে, এই যে এ আর রেখা, এই যে এ আর রেখা, হ্যাঁ, আর হচ্ছে কি এই যে এসি রেখা, দেখো একের সমান্তরালে কি করতেছে, যুক্ত হয়েছে, সমান্তরাল অবস্থান করেছে এক বিন্দুতে। এই বিন্দু দেখো, এই যে বিন্দু, এই বিন্দু এক বিন্দুতে কি হয়েছে, এক বিন্দুতে তারা ছেদ করেছে। তার মানে কি হবে, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। কি স্বাভাবিক মুনাফা অর্জন করবে, স্বাভাবিক মুনাফা অর্জন করবে। ঠিক আছে, দেখছো? তার মানে আমরা বুঝেই ফেলছি, যেহেতু একই বিন্দুতে, এই বিন্দু ভারসাম্য বিন্দুতে এসি রেখা এ আর রেখা ছেদ করেছে, একই বিন্দুতে আছে সমান্তরালভাবে, তাহলে ফার্ম কি হবে, স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আচ্ছা, এখন দেখো আসি শিল্প কি। দেখো শিল্প কিন্তু আমাদের এই মার্কেটিংয়ের ভাষায় বা আমাদের বিজনেসের ভাষায়, ওই ভাষায় দিলে হবে না যে তোমার প্রকৃতি প্রদত্ত কাঁচামাল কি করে সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন উপযোগ সম্পন্ন পণ্য তৈরি করাই হচ্ছে কি শিল্প। এটা বললে হবে না। অর্থনীতি ভাষায় শিল্প বলতে হবে যে সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে। আমি আবার বলি, তোমরা লিখো, সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে। অর্থনীতির ভাষায় সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে। আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরা কি বুঝতেছি কিনা একটু জানাও। হ্যাঁ, অপর্ণা আফনান, স্যার আপনি তো প্রত্যেকটা ক্লাস করি, রিয়াক্ট দিই, কমেন্ট করি, তাও পিডিএফ পাই না। ইনশাল্লাহ পেয়ে যাবা। আমি তো পিডিএফ পাইছি না স্যার, পাবা ইনশাল্লাহ। তাহলে ভাববা কি, যে তুমি কম শেয়ার করো, আরও বেশি শেয়ার হয়তো কেউ করে। এটা ট্রু। জি স্যার। তারপর দেখো, একচেটিয়া বাজার স্বল্পকালে একটি ফার্মের সবসময় কি অস্বাভাবিক মুনাফা অর্জন করে? বলো, একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম সবসময় কি একই স্বাভাবিক মুনাফা অর্জন করে? তুমি শুধু এটা মনে করো, তুমি যখন তোমার বন্ধু বা যেই হোক ব্যবসা করে, ঠিক আছে, বা তোমার বন্ধুদের বাবারা কোনো ব্যবসায় নিয়োজিত, তাহলে তাদের কাছ থেকে তুমি কি পাও? শুনতে পাও যে বাবার ব্যবসা বাণিজ্য এখন বেশি ভালো অবস্থা নাই। বা তোমরা যদি তোমার আব্বু ব্যবসায়ী থাকে, তাহলে তোমরা জানো সবসময় বাজারের অবস্থা বা ব্যবসার অবস্থা ভালো থাকে না। ঠিক আছে, তাহলে যখন তুমি জানতেছো যে আমরা আমাদের প্র্যাকটিক্যালি জানি যে বাজারের অবস্থা সবসময় একরকম থাকে না, তো একচেটিয়া বাজারও ঠিক একই রকম। তুমি প্র্যাকটিক্যাল বিষয়টা মিলিয়ে ফেলো। ঠিক আছে, যে আমাদের স্বল্পকালে একচেটিয়া বাজারে 3 ধরনের অবস্থান তৈরি হয়। কয় ধরনের? 3 ধরনের। ওই যে কতক্ষণ আগে বলেছিলাম যে কি হয়, এক সময় অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে এটা মনে রাখবা, একচেটিয়া বাজারে ফার্মগুলো স্বল্পকালে অনেক দিন পর্যন্ত একচেটিয়াভাবে অনেক অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। ঠিক আছে, যেরকমভাবে বর্তমানে মজো কোম্পানি, মানে আকিস কোম্পানি মজো দিয়ে সে তার কি করতেছে, একচেটিয়া বাজার দিয়ে স্বল্পকালে অনেক বেশি অস্বাভাবিক মুনাফা অর্জন করে নিচ্ছে। এখন আবার দেখো, আরেকটা কি বললাম, স্বাভাবিক। ঠিক একইভাবে ওই যে এসি রেখা এ আর রেখা স্বল্পকালে একচেটিয়া বাজারেও কি হয়, স্বাভাবিক মুনাফা অর্জন হয়। আবার মাঝে মাঝে একচেটিয়া বাজার হওয়া সত্ত্বেও ঠিক আছে, মাঝে মাঝে কি হয়, ভোক্তারা মানে অসন্তুষ্ট হয় যে তিনি একটা দোকান থাকায় বা একটা ফার্ম থাকায় তিনি তার ইচ্ছে মতো দাম বৃদ্ধি করতেছে, বাজারে প্রভাব সৃষ্টি করতেছে। কিনবই না ওই পণ্য। কি করবো না? কিনবই না। পেঁয়াজ না খেলে কি হবে? যখন পেঁয়াজ দাম বাড়ে তখন অনেকে সচেতন, আমি দেখেছি, পেঁয়াজ কিনবই না। ঠিক আছে, পেঁয়াজ কিনবই না, বা মানে কি বলে, ভাজি যেগুলো আছে সেগুলো পেঁয়াজ ছাড়াই রান্না করবো, বা পেঁয়াজের বিকল্প যেই রেসিপি আছে সেগুলো রান্না করবো। তাহলে আমি বুঝতেই পারতেছি যে আমাদের একচেটিয়া বাজারে স্বল্পকালে ফার্মের 3 ধরনের, একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়। তাহলে ডিরেক্ট অ্যাটাক করে 1 নম্বর
একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম সবসময় কি অস্বাভাবিক মুনাফা অর্জন করে না, 1 নম্বর। তারপরে বলে দিবা যে একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম 3 ধরনের মুনাফা, 3 ধরনের আর্থিক অবস্থায় থাকে। কি কি? স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা ও ক্ষতির সম্মুখীন হয়। ঠিক আছে। উদ্দীপক হতে বা সমবিন্দুতে মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করো। দেখো বাসবিন্দুতে মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা বাসবিন্দুতে মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করব। মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করব। ঠিক আছে। দেখো আমাদের মোট আয়, মোট আয় কি ছিল? পি ইন্টু কিউ। তারপর হচ্ছে মোট ব্যয়, মোট ব্যয় এসি ইন্টু কিউ। ঠিক আছে। এখন দেখো আমাদের আমাদের এই জায়গায় যেহেতু বলেছি যে এসি রেখা এবং আমাদের এসি রেখা এবং এআর রেখা একই জায়গায় অবস্থান করেছে, তাহলে এটা স্বাভাবিক মুনাফা অর্জিত হবে, মানে লসও হবে না, আমাদের লাভও হবে না। লসও হবে না, কি হবে না? লাভও হবে না। তাহলে দেখো পি কোয়ান্টিটি, প্রাইস হচ্ছে কত? আমাদের 15। প্রাইস হচ্ছে কত? 15। কোয়ান্টিটি হচ্ছে কত? 150। 150। আর এভারেজ কস্ট, দেখো এভারেজ কস্ট যেহেতু একই হচ্ছে, দাম এবং গড় ব্যয় একই হচ্ছে, দাম এবং গড় ব্যয় একই হচ্ছে। দেখো 15 হচ্ছে দামও, 15 হচ্ছে গড় ব্যয়ও, যেহেতু এসি রেখা ও এআর রেখা একই জায়গায় অবস্থান করছে এবং এই বিন্দুতে দুইটা রেখায় কি হয়েছে? সমদ্বিখণ্ডিত করছে, মানে এই বিন্দু দুই বিন্দু একই জায়গায় ছেদ করছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বুঝতেই পারতেছি যে কি আমাদের এই জায়গায় 15 আর হচ্ছে কত? 150। ঠিক আছে। 15 গুণ 150, তাহলে দেখো তো কত হচ্ছে? 15 ইন্টু 50, 15 ইন্টু 50 গুণ করে দিই। 15 গুণ 150, 2250। কত? 2250। এটা হবে কত? 2250। দেখছো কেন বলো তো একই রকম মান? কারণ এসি রেখা এআর রেখা একই বিন্দুতে অবস্থান করেছে সমান্তরালভাবে, এজন্য আমাদের দাম এবং কি আমাদের কি বলে প্রাইস এবং আমাদের এই এভারেজ কস্ট মানে গড় ব্যয়, দাম এবং গড় ব্যয় একই থাকতেছে 15। কারণ এই যে এই বিন্দু হচ্ছে বাসম বিন্দু, এই বিন্দুতে এসি রেখা এবং এআর রেখা আছে, এমসি রেখাও এসি রেখাও আছে। ঠিক আছে। তাহলে আমাদের দুইটা মানে কি সমান হচ্ছে। দেখছো এই যেটা প্রমাণিত যে মোট আয় মোট ব্যয় নির্ণয় করলাম, এবং এটা বলে দিতে হবে আমাদের এই হচ্ছে বাসম বিন্দু, এই বিন্দুতে এমসি রেখা ও এমসি রেখা ও এসি রেখা, এমসি রেখা ও এসি রেখা, এমসি সমান এসি বলবা, যে বিন্দুতে এমসি সমান এসি, এমসি সমান এসি, এবং এখানে ভারসাম্যের বিন্দুতে পরিমাণ এবং গড় ব্যয় এবং কি আমাদের গড় ব্যয় এবং দাম কি একই থাকতেছে। আর এগুলো যখন আমি আমাদের ক্যালকুলেশন করলাম তখন আমি বুঝিয়ে দিতে পারতেছি যে আমাদের মোট আয় ও মোট ব্যয় সমান থাকায় ফার্ম কি হয়েছে? ক্ষতির সম্মুখীন হয় নাই, লাভের সম্মুখীন হয় নাই, স্বাভাবিক মুনাফা অর্জন করছে। আচ্ছা, আচ্ছা এখন বলছে দেখো কি 4 নম্বরে গড় খরচ 10 হলে, গড় খরচ কত? 10 হলে মুনাফার পরিমাণ নির্ণয় করে ধরন বিশ্লেষণ করো। গড় খরচ 10 হলে মুনাফা পরিমাণ নির্ণয় করে ধরন বিশ্লেষণ করো। কিসের ধরন? মুনাফা কি অবস্থায় থাকবে? কি থাকবে? কি হবে? আমাদের মুনাফা অর্জন হবে নাকি মুনাফা অর্জন হবে না। দেখো
গড় ব্যয় যদি গড় খরচ যদি কি করছে 15 ছিল, কত ছিল? এই জায়গায় 15 ছিল, এখন বলছে 10 হবে। তাহলে খরচ যদি কমায় ফেলে তাহলে তো মুনাফা অর্জন হবেই। খরচ যদি 15 ছিল, এখন যদি 10 বলে, তাহলে তো আমাদের কি হবে? এখন স্বাভাবিকভাবে বোঝা যায় যে লাভবান হবে। তাহলে ডিরেক্ট অ্যাটাক, কি ডিরেক্ট অ্যাটাক, গড় খরচ 10 হলে মুনাফা পরিমাণ নির্ণয় করে এর ধরন হবে কি? এর ধরন হবে এই ফার্মটি কি হবে? মুনাফা অর্জিত হবে। এক নাম্বার পেয়ে গেছো। তারপরে দেখো মুনাফা অর্জন হবে, তারপরে বলবা, কারণ তখন পরে বলবা যদি গড় খরচ 10 হয় তাহলে আমাদের এই এসি রেখা এয়ার রেখার নিচে অবস্থান করবে। এসি রেখা এয়ার রেখার নিচে অবস্থান করবে। আর যখন নিচে অবস্থান করবে তখন আমাদের কি হবে? মুনাফা অর্জিত হবে। আর জি বিন্দুতে তখন কি হবে? জি বিন্দুতে তখন ভারসাম্য পরিমাণও কি হবে? যা ভারসাম্য জি বিন্দুতে ভারসাম্যের এই গড় ব্যয় দাম অপেক্ষা কমে যাবে। গড় ব্যয় দাম অপেক্ষা কি হয়ে যাবে? কমে যাবে। গড় ব্যয় দাম অপেক্ষা কমে যাবে। কি হয়ে যাবে? কমে যাবে। গড় ব্যয় দামের চেয়ে কমে যাবে। গড় ব্যয় দামের চেয়ে কমে যাবে। গড় ব্যয়টা কি হবে? দামের চেয়ে কমে যাবে। আচ্ছা, এখন দেখো চিত্রটা কি, ঠিক আছে? চিত্রটা কি ফেলি, তোমরা কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু জানাও তো। আর তোমরা শেয়ার করতেছো না কেন ভাই? শেষ প্রশ্ন, তোমরা যদি এখনো শেয়ার না করো তাহলে বলো ভাই, এটা কি ভালো লাগে? আপনার বুঝছি স্যার। তোমরা এই ক্লাসে সবচেয়ে বেশি যে শেয়ার করবা, কমেন্ট করবা, রিয়েক্ট করবা, হ্যাঁ, তাদেরকে পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? এবং পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করো অবশ্যই। আচ্ছা, জি হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি বিন্দু? ধরো আমি এক্স দিলাম, ওয়াই দিলাম, ঠিক আছে? এই জায়গা হচ্ছে কি প্রাইস, পি দিয়ে প্রাইস, আর এটা হচ্ছে কি আমাদের মানে দাম, আর এটা হচ্ছে কি আমাদের আর রেভিনিউ, আর এটা হচ্ছে কি আমাদের এভারেজ কস্ট, গড় ব্যয়, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে দেখো এই জায়গায় কত ছিল আমাদের? কিন্তু কোনো হবে না, 10। আচ্ছা, এখন যেহেতু আমাদের বলছে খরচ কমিয়ে যাবে 10, 15, আর আমাদের পরিমাণ হচ্ছে 150 একক, 150 একক। আর এই জায়গায় বললাম কি আমাদের দাম আছে, আয় আছে এবং গড় ব্যয় আছে। আচ্ছা, এখন বলো যে আমাদের জি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু, ঠিক আছে? জি বিন্দু, এফ বিন্দু এবং আমাদের কে বিন্দু, এর মধ্যে একটা জিনিস আমি বলে দিয়েছি যে এই জায়গা থেকে আমাদের দুইটা জিনিস কি হবে? এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসবে। দুইটা জিনিস কি বের হয়ে আসবে? যে আমাদের গড় ব্যয় দামের চেয়ে কি হয়ে যাবে? কমে যাবে। গড় ব্যয় দামের চেয়ে কমে যাবে। গড় ব্যয় দামের চেয়ে কমে যাবে। গড় ব্যয় দামের চেয়ে কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে? গড় ব্যয় দামের চেয়ে কমে যাবে। আচ্ছা, এমসি এসি, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে কি আমাদের এআর রেখা, ঠিক আছে? বুঝতে পারতেছ? জি ই। আচ্ছা, এখন দেখো এই দুটার মধ্যে আমি কি চিনতে পারতেছি যে এসি রেখা এআর রেখার নিচে অবস্থান করতেছে, এআর রেখা নিচে অবস্থান করছে, এসি রেখা এআর রেখার নিচে অবস্থান করছে। তাহলে কি ফার্মে অবশ্যই লাভ হবে। এখন বলছে যে যদি আমি খরচ 10 ধরি তাহলে কি হবে? আমাদের গড় ব্যয় দামের চেয়ে কমে যাবে। এখন আমরা বলবো যে উদ্দীপকের আমাদের এই চিত্রে, উদ্দীপক নয় সরি, বলবো যে আমাদের এই চিত্রে দেখা যাচ্ছে জি বিন্দুতে কি এমসি সমান এসি, আর হচ্ছে এমসি
এসি রেখা, এসি রেখার ডাল, এসি রেখার ডাল, এসি রেখার ডাল গ্রেটার দেন এমসি রেখার ডাল, এমসি রেখার ডাল, এমসি রেখার ডাল, এমসি রেখার কি ডাল, এমসি রেখার ডাল। আসলে মার্কাগুলো একটু সমস্যা করতেছে। এমসি রেখা এসি রেখার ডাল। আর জি বিন্দুতে, জি বিন্দুতে আমাদের এখন ওই যে সূত্রের মধ্যে ফেলে দিব লাভ আর লস যে হচ্ছে। আচ্ছা, তাহলে পি, পি ইন্টু কিউ মাইনাস এস ইন্টু কিউ, পি ইন্টু কিউ এস ইন্টু কিউ, পি ইন্টু কিউ এস ইন্টু কিউ। আচ্ছা, তাহলে দেখো তো প্রাইসের জায়গায় কত হচ্ছে, প্রাইস 15 আর কোয়ান্টিটি হচ্ছে যে 150, 150, 150 মাইনাস এভারেজ কস্ট, এভারেজ কস্ট দেখো 10 বলছে, গড় খরচ 10 হলে 10 গুণ 150, 150 হচ্ছে কোয়ান্টিটি। তাহলে দেখো 15 গুণ 150, 15 গুণ 150 হলে 15 গুণ 150 হচ্ছে 2250, 2250, 2250, 2250 মাইনাস 10 গুণ 150, 10 গুণ 150 মানে 1500, কত 1500, 2250, হ্যাঁ মাইনাস হচ্ছে কত 750। এই যে দেখো, দেখছো মাইনাস 750। তার মানে কি হচ্ছে আমাদের কি হচ্ছে, আরে মাইনাস কেন বললাম, 2250 থেকে আমাদের 2250 থেকে আমাদের কত বিয়োগ করলাম 1500, তাহলে 750 টাকা লাভবান হয়েছে, 750 টাকা কি হয়েছে লাভবান হয়েছে, 750 টাকা কি হয়েছে লাভ হয়েছে। 2250 ছিল মোট আয়, আর ইয়া ছিল কত, মোট ব্যয় ছিল কত 1500 টাকা। তাহলে আমাদের কি হয়েছে 750 টাকা লাভবান হয়েছে। তাহলে যেটা বুঝাইছিলাম স্যার প্রথমেই যে এসি রেখা যদি এআর রেখার নিচে অবস্থান করে, এসি রেখা যদি এআর রেখার নিচে অবস্থান করে তাহলে লাভবান হবে, মানে অস্বাভাবিক মুনাফা হবে। আর যদি এই যে ঠিক এই চিত্রের মতো এসি রেখা এবং এআর রেখা, এই যেটা এআর রেখা সমান্তরালে অবস্থান করে তাহলে স্বাভাবিক মুনাফা হবে। আর যে প্রথমে দেখাইছিলাম যখন ক্ষতির সম্মুখীন হয়, যখন উপরে চলে যাবে, ওই যে কে চিত্রের মধ্যে উপরে যখন চলে যাবে, ঠিক আছে, এই জন্য কে বিন্দু দিয়ে দেখাইছিলাম, যেটা কে বিন্দু দিয়ে দেখাইছিলাম এসি রেখা উপরে যখন চলে গেছে এসি রেখা, আর এটা হচ্ছে এআর রেখা যখন উপরে চলে গেছে তখন ক্ষতির সম্মুখীন হয়েছিল। তাহলে আমি মনে করি আজকের যে ক্লাসটা যদি তুমি শুধু জাস্ট এসি রেখা আর এর রেখা, এসি রেখা এআর রেখা মানে মনে রাখতে পারো, আর যদি এই থিওরিটা মনে রাখতে পারো যে গড় ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে, গড় ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের দামও কি হয়ে যাবে, কমে যাবে। গড় ব্যয় বৃদ্ধি পেলে দামও কমে যাবে, গড় ব্যয় হ্রাস পেলে দাম কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো মনে রাখো তাহলে হবে। আর চিত্র দেখেই তো বুঝতে পারবা যে এই বিন্দু কোথায় আছে, এই বিন্দু কোথায় আছে, আর এসি আর এআর রেখার অবস্থান কি, চিত্রের মধ্যে বুঝতে পারবা, ঠিক আছে। আর যদি চিত্র দেখা যায় লাভবান দেখাইছে এসি রেখা এআর রেখার নিচে আছে, তাহলে গ নাম্বার আর ঘ নাম্বারে মানে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নে কি দেখাবে, ক্ষতি দেখাবে, মান চেঞ্জ করে ক্ষতি দেখাবে। এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে। তোমরা অবশ্যই সামনের ক্লাসগুলোতে অনেক বেশি তোমরা অ্যাটেন্ড করবা, এটা তোমাদের কাছে প্রত্যাশা রাখবো। আবার দেখা হবে অন্য একটা ক্লাসে। এর আগে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।